সোশ্যাল এক্সপ্রেসে আপনাদের সকলকেই স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি তুহিনা। আপনারা জানেনই যে প্রতি বুধবার দুপুর দুটোই আমরা চলে আসি বিভিন্ন সংস্থাদের কাজকর্ম, তাদের কাজকর্ম আপনাদের সামনে তুলে ধরি। তাদের দ্বারা সাধারণ মানুষ কতটা পরিষেবা পাচ্ছে, কতটা উপকৃত হচ্ছে, সেই সব নিয়ে আজকে আমরা প্রতি বুধবার দুপুর দুটোই আলোচনা করে থাকি। আর আজকে আমরা একদম অন্যরকম একটি সংস্থার কর্মকর্তারা আমার সঙ্গে রয়েছেন। তাদের সাথে আলাপ তো করবই, তাদের কাজকর্ম আমরা শুনবো, তারা কী রকম কাজ করে থাকেন। আপনাদের জানিয়ে রাখি যে আমরা এর আগেও বিভিন্ন সংস্থাদের কাজকর্ম শুনেছি, তারা কী ধরনের কাজ করে থাকেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। সাধারণ মানুষের হয়ে তারা কাজ করে থাকেন। কেউ সাধারণ মানুষদের চিকিৎসা পরিষেবা দিয়ে থাকে, আবার কেউ তাদের ত্রাণ, এখন করোনা পরিস্থিতিতে আমরা ত্রাণের একটা বিরাট অংশ তারা সেটা দিয়েছে, এগুলো আমরা শুনে থাকি। কিন্তু আজকে যেই সংস্থার কর্মকর্তারা আমাদের সঙ্গে রয়েছেন তারা কিন্তু সাধারণ মানুষের হয়ে কাজ করে না, তারা একটু অন্যরকম কাজ করে। তারা যে সারমেয়, বেড়াল, গাছ, এইগুলো নিয়ে কাজ করে, প্রাণীদের নিয়ে কাজ করে। আমরা প্রত্যেকেই জানি যে যদি আমাদের খিদে পায়, সেই যে অনুভূতিটা, যেমন আমাদের কষ্টটা আমাদের হয়, তাদেরও কিন্তু হয়। আমরা এগুলো অনেকেই ভেবে থাকি বা ভাবিও, কিন্তু সেই করে উঠতে পারি না সব সময়। অনেক জায়গায় অনেক কিছুই বাধা আমাদের এসে দাঁড়ায়। আজকে আমার সঙ্গে যেই সংস্থার কর্মকর্তারা রয়েছেন, দুর্গাপুর সোসাইটি ফর কেয়ারিং পজ অ্যান্ড ক্লজ, এই সংস্থার সেক্রেটারি আমাদের সঙ্গে রয়েছেন কেয়া দুয়ারি দিন্দা, এবং রয়েছেন এই সংস্থার মেম্বার নীলাঞ্জন পোদ্দার। আমাদের অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি প্রথমেই যাব কেয়াদির কাছে। আমি কেয়াদির থেকে যেটা প্রথমেই জানতে চাইবো যে হঠাৎ এই ধরনের সারমেয়দের নিয়ে কাজ করার এই যে ব্যাপারটা কখন থেকে ওনার মধ্যে আসলো এবং কি উদ্দেশ্য নিয়ে উনি শুরু করলেন? না, ব্যাপারটা মোটেই হঠাৎ নয়, ব্যাপারটা পাড়া থেকেই শুরু। পাড়ার কুকুরগুলোকেই প্রথমে খেতে দেওয়া শুরু করি, যেহেতু বাড়ির বাড়তি খাবারগুলো ড্রেনে ফেলে না দিয়ে সেটাকে বাড়ির প্রথমে সাইডে রাখা শুরু করি। সেখানে একটা কুকুর থেকে দুটো কুকুর থেকে চারটি কুকুর, এইভাবে হতে হতে যখন আমি দেখলাম যে ওদের তো পেট ভরছে না, আমার শুধুমাত্র ফেলে দেওয়া খাবারে আমার পেট ভরছে না, আশেপাশের বাড়িতে দেখলাম যে তারা হয়তো ফেলে দিচ্ছে খাবারটা, তা সেখানে একটা বলা হলো যে আপনারা ফেলে না দিয়ে একটু পাশে দিন। এইভাবে আস্তে আস্তে জিনিসটা আমার মাথায় ঢুকলো যে এটা যদি করা যায়, মানে ওদের পেট ভরাবার যদি একটু ব্যবস্থা করা যায়, যেটা তোরা হয়তো শীতের রাতে অনেক সময় আমরা দেখতে পাই কুকুর কাঁদছে, আমরা মানে অলক্ষণের বিষয়বস্তু বলে হয়তো আমরা সে কুকুরটাকে তাড়াবার ব্যবস্থা করছি। সেটা না করে আমি একটা পরীক্ষামূলকভাবেই করলাম, ওদের খেতে দিয়ে পেট ভরাবার ব্যবস্থা করে দেখলাম যে সত্যি ওদের কান্নাটা হয়তো থেমে গেল। মানে এইভাবে আস্তে আস্তে সেই পাড়াতে যখন আমি খেতে দিচ্ছি, দেখছি পাশের পাড়া কুকুরগুলো তারা হয়তো দেখছে যে তারাও যদি দুটো খেতে পেতো। হ্যাঁ, তারপরে দেখছি ঠিকই তাই, ওখানে গিয়ে দেখছি যে ওদেরও পেটে খিদে, পেট পুরো, যেটা দেখলে বোঝা যায়, মানে অনুভব করা যায়। হয়তো সেই সময় অনুভূতি শক্তিটা আমার মধ্যে এসেছিল, সেই জন্য আমি বুঝতে পারছিলাম যে ওদেরও খিদে পাচ্ছে। এইভাবে পাশের পাড়া, তারপর পাশের পাড়া, এই করতে করতে ব্যাপারটা এখন এমন জায়গায় পৌঁছেছে, মানে আমাকে এখন প্রায় প্রত্যেকটা রাস্তাতেই আপনারা হয়তো দেখতে পাবেন। কতদিন ধরে আপনি এই কাজের সাথে যুক্ত আছেন? 2016 থেকে মোটামুটি। এই মাস যে ফিডিং যেটা, সেটা 2016 থেকে হচ্ছে। বাকি এমনি পাড়া এটা তো সব দিনই থাকেই। আমি অবশ্যই শুনবো, আরও অনেক কিছু জানবো ওনার থেকে। আমরা যাব নীলাঞ্জন বাবুর কাছে। নীলাঞ্জন বাবুর থেকে যেটা জানবো যে আপনি এই সংস্থার সাথে কতদিন ধরে যুক্ত হয়েছেন? আমি সংস্থার বলতে পারি একজন নতুন মেম্বার, মানে খুবই মানে এই জাস্ট ধরে রাখুন 8-10 মাস হলো মানে দিদির সঙ্গে আমি কাজ করছি। তাছাড়া আমি মানে নিজেই করতাম এটা, ঠিক আছে, করতাম মানে কি এখনও ইনফ্যাক্ট করি। এটা এসছে ফ্যামিলি লেগেসি থেকে। আমার ঠাকুমা বহু বছর আগে করতেন, ঠাকুমার থেকে ব্যাপারটা মা শিখেছিলেন, আর মায়ের থেকে আমি। তো আমরা দিদি যেটা বললেন পাড়ায় পাড়ায় খাওয়ানো, তো মানে আমরা সেই পাড়াতেই খাওয়াতাম বহু বছর ধরে। তো এটা ধরে রাখুন প্রায় 2008 থেকে 10 ওরকম একটা সময় থেকে শুরু হয়, ঠিক আছে। তো যেখান থেকে আমি মায়ের সঙ্গে মিলে, আমি আর আমার মা বেসিক্যালি, তো মানে বাইরে বেরোতে শুরু করি, ঠিক আছে। যে আমাদের পাড়া এবং পাশের পাড়া, মানে আমাদের বাড়ি থেকে ধরে রাখুন 3-4 কিলোমিটার দূরে, এই রেঞ্জে গিয়ে আমরা
কুকুরদের খাওয়ানো, তাদের ট্রিটমেন্ট করে আসা, ডিফারেন্ট টাইপের যে মানে ঘা হয় ওদের, নানা রকমভাবে অসুস্থ হয়ে পড়ে, ডাক্তারের সাহায্য নিয়ে, তাদের সাজেশন নিয়ে তো সেগুলো করতে শুরু করি। ট্রিটমেন্টের কথায় যখন আপনি আসলেন তখন আমাদের জানতে ইচ্ছে করছে যে বেসিক্যালি কি কি ট্রিটমেন্ট হয় এবং বেশি কোনটা দেখা যায়, কোন রোগটা দেখা যায় ওদের? বেসিক্যালি ধরে রাখুন যে যে ওরা যে মানে একজনকে কামড়ে দেয়, যে ঘাড়ে মাথায়, ওদের মানে ওরা যেখানে চাটতে পারে সেখানে বেসিক্যালি ওদের কখনো ঘা হয় না। হয় না বললে ভুল হবে, মানে খুব কম হয়, মানে 90% চান্স সেটা সেরে যায়, ঠিক আছে। কিন্তু ওরা মানে ঠিক নাক থেকে একদম মানে পুরো শিরদাঁড়া বরাবর একদম পুরো মানে লেজ, ওরা চাটতে পারে না জায়গাটা, যেখানে চাটতে পারে না সেখানে ওই জায়গাটা ঘা হয়ে যায় কামড়ানোর জন্যে। তো সেখানে ডিফারেন্ট টাইপের মেডিসিন দিয়ে, কিছু মানে পিলস মেডিসিন দিয়ে বা লাগানোর অয়েনমেন্ট বা লোশন সেগুলো লাগিয়ে তাদের সারানোর ব্যবস্থা করতে হয়। ঘাটাই বেসিক্যালি বেশি হয় ওদের। তাছাড়াও তো মানে মানে কখনো অ্যাক্সিডেন্টে বা কোথাও পড়ে গেলে বা কোনো গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্টের জন্য তাদের হাত পা ভেঙে যায়, কখনো কখনো মানে শিরদাঁড়ায় চোট পেয়ে যায়, হ্যাঁ, কোমরে চোট পায়, ডিফারেন্ট ব্যাপারগুলো হয়, মানে যেটা হয় আর কি। মানে রাস্তায় আপনারা দেখেছেন, মানে জনসাধারণ তো দেখেনি, ডিফারেন্ট টাইপের অ্যাক্সিডেন্ট হয়, কুকুর আর মানুষ পাশাপাশি থাকতে গেলে ডিফারেন্ট টাইপের কনফ্লিক্ট হয় ওখানে। আর নিজেদের মধ্যে ওরা তো মারপিট করে, তো আর বিশেষ করে যেটা ওদের মেটিং সিজন থাকে, সেসব মেটিং সিজনের মধ্যে তো আপনারা দেখতে পাবেন মানে প্রচুর পরিমাণে ওরা অসুস্থ হয়ে পড়ে, মানে ঘাটা হয়ে বেসিক্যালি ওটা খুব বেশি পরিমাণে আমাদের ওটাকে নিয়ে লড়তে হয়, যেন ঘায়ে কারণ প্রচুর পোকা হয়, মানে ওদের মানে ঘাটা হয় অ্যাকচুয়ালি মানে কামড়ে দেওয়ার পরে ওখানে মাছি বসে, আর মাছি এমন একটা মানে ইনসেক্ট না, ওরা বসলেই ওরা ডিম পেড়ে দিতে পারে ওখানে। আর ওটা গেলে ওই ম্যাগটের হয় ওখানে, ওই পোকাগুলো ওটা কুড়ে মানে 24 ঘন্টা খেতে থাকে, আর ওকে মানে ওরা মাল্টিপ্লাই করে ওখানে, ওটাকে বাড়িয়ে দেয়, ঘাটাকে প্রচুর পরিমাণে বড় হয়ে যায় সেটা। আমরা এইটা যেটা বললেন আপনি, আমি কেয়াদের কাছে আসবো যে অনেক সময় তো হসপিটালে নিয়ে যেতে হয় কুকুরদের, তো সেই সময় সেটাকে আপনারা কিভাবে করেন, মানে এবং হাসপাতাল থেকে আপনারা কীরকমভাবে সাহায্য পান? যদি সরকারি হাসপাতালের কথা বলেন তাহলে আমাদেরকে সমস্তটা নিজেদেরকে অ্যারেঞ্জ করতে হয়, ভেহিকেল থেকে শুরু করে বাকি কস্ট। এবার ধরুন গেলাম, যেটা আমাদের এখানে দুর্গাপুরে একমাত্র পশু হাসপাতাল রয়েছে, পাঁচমাথার মোড়ে রয়েছে হর্ষবর্ধনে, তো ওখানে নিয়ে যাওয়ার পরে যা পরিষেবা পাওয়ার সেটা ডাক্তারবাবু থাকলে উনি দেন, বা প্রেসক্রিপশন লিখে দিলে সেগুলো আমরা নিজেরাই অ্যারেঞ্জ করতে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা নিয়ে যাব, এই নিয়ে যাওয়া জিনিসটা কিন্তু আমাদের পক্ষে খুব কষ্টকর ব্যাপার, খুব কষ্টকর ব্যাপার। কারণ কুকুরকে রাস্তা থেকে তুলে নিয়ে যেতে আমরা হয়তো 100টা গাড়িকে অনুরোধ করলে একটা গাড়ি হয়তো পাবো, আর ততক্ষণে কুকুরটার অবস্থা খুব খারাপ হয়ে যায়, যেটা রোড অ্যাক্সিডেন্ট হলেও কোনো গাড়ি বা কোনো মাধ্যম সেটা কিন্তু সাপোর্ট করতে চায় না, তো খুব প্রবলেম হয়ে যায়। এই জন্যে আমরা চেষ্টা করি যে প্রাইভেটই মানে কাউকে ডেকে, বা যেটা আমাদের এখানে রয়েছে আশ্রয় ফর অ্যানিমেলসও রয়েছে, ওরাও ট্রিটমেন্টটা দেয়, তো আমরা ওখানেও নিয়ে যাওয়ার চেষ্টা করি। বা আপনাদের সংস্থারই কেউ আমরা নিজেরা সেটা স্পটে, কারণ আমাদের তো শেল্টার নেই, আর শেল্টার করাটাই দুর্গাপুরে যেহেতু প্রাইভেট ল্যান্ড নেই, সমস্তটাই সরকারি জমি, তো প্রাইভেট ল্যান্ড আমি যে একটু কিনে নিজের মতন করে করব সেটা তো সম্ভব হচ্ছে না। তাহলে আমাদেরকে বারবার কি করতে হচ্ছে, যে আমাদেরকে টিএ বিল্ডিংয়ে এখানে যারা কোয়ার্টার আমাদেরকে অ্যালট করেন তাদের কাছেই অ্যাপ্লিকেশনটা করতে হচ্ছে, যেটার থেকে আমরা বারবার আমাদেরকে না করে দেওয়া হচ্ছে, তো সেখানে আমরা একটা হসপিটাল করতে পারছি না। একমাত্র ট্রান্সপোর্টেশনের অভাবের জন্য আমার মনে হয় ছোট ছোট ইউনিট সমস্ত জায়গায় পশুর চিকিৎসার জন্য থাকা উচিত। একদমই তাই। তাহলে সেই এলাকাটা অ্যাটলিস্ট 1 কিলোমিটার এরিয়া জুড়ে যেন 1 স্কোয়ার কিলোমিটার সেটা জুড়ে যেন সে পরিষেবাটা দিতে পারে, যে কোথাও অ্যাক্সিডেন্ট হোক, চাই এই যে যেন ভাই বললো যে ম্যাগট কেসগুলো, এগুলো অনেক সময় হয় কি ওরা রাস্তায় অজ্ঞান হয়েই পড়ে থাকে, এতটাই খারাপ অবস্থা, ভেতর পর্যন্ত পোকাটা চলে যায়, তো সেই ক্ষেত্রে ওরা জল অবধি খেতে পারে না। কিন্তু ওকে যদি সেই চিকিৎসা কেন্দ্রে এনে সেলাইনটা দেওয়া যায় বা তাকে বাকি মেডিসিন প্রোভাইড করা যায়, সুস্থ হয়ে যায়, খুব সুস্থ হয়ে যায়। কিন্তু আমরা তো সেটা করছি না, এখনো পেরে উঠছি না এই কথাটাই যখন আপনি বললেন, তখন আরেকটা বিষয় যে আপনাদের এটা করতে, এবং এখন করোনার জন্য এই লকডাউন কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যে যতটা প্রভাব ফেলেছে ঠিক সেরকমই কিন্তু পথ কুকুরদের উপরও সেই প্রভাবটা কিন্তু ফেলেছে।
তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন যেই হোটেলগুলো ছিল সেগুলো এখন বন্ধ রয়েছে, বিভিন্ন রাস্তার ধারের যে দোকান সেগুলো বন্ধ রয়েছে। হয় না যে আমরা খেতে গিয়ে সেখানে একটু ফেলে দিলাম কুকুর আছে, সেখান থেকে তারা একটু খেতে পেত, আর হোটেলের যে বাড়তি খাবারগুলো সেগুলো তারা খেতে পেত, সেগুলো কিন্তু সব এখন বন্ধ। ফলে এখন দেখা যাচ্ছে যে সেই আগের থেকে এই লকডাউন পিরিয়ডে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে রাস্তার কুকুরটা কিন্তু একদম ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। সেই জায়গায় আপনাদের এখন এই লকডাউন পিরিয়ডে আপনারা কি কি কাজ করেছেন, বা সেই কাজটা আগের কাজ আর এখন কাজ নিশ্চয়ই অনেকটা বেড়েছে? অনেকটা, অনেক গুণ, মানে সেটা বলে বোঝানো যাবে না। হয়তো একটাই অসুস্থ কুকুর রাস্তার ধারে পড়েছিল, সেটাকে খেতে দিচ্ছিলাম, ট্রিটমেন্ট দিচ্ছিলাম, কিন্তু তার সেই শুধুমাত্র খাওয়াটার, ওরা তো অবলা, যেখানে খাওয়ার গন্ধ পায় সেখানে কিন্তু নানা জায়গা থেকে এসে যায়। তো এবার মনে করুন যে জায়গাটা, একটা এক্সাম্পল দিই, সবাই চেনে দুর্গাপুরের, যেটা হচ্ছে চিত্রালয়ের মাঠ। সেই মাঠে কিন্তু কুকুর থাকার কথা নয়, একটা ফাঁকা মাঠে কুকুর থাকার কথা নয়। এটা রথের মেলা, যেটা প্রায় 1 মাস ধরে কিছু কুকুরের তো পেটের খাবার জোগাড় ছিল, সেটাও এবছর বন্ধ রয়েছে। তো সেইখানে দেখা যাচ্ছে যে 1টা বা 2টো কুকুরকে খেতে দিতে দিতে আশেপাশের যে হোটেলের কুকুরগুলো তারা কিন্তু সেই জায়গাটায় এসে গ্যাদারিংটা করছে। তাহলে আপনি কাকে দেবেন কাকে দেবেন না, সেই পরিমাণে খাবারটা বাড়াতে হচ্ছে। অনেক গুণ বেড়ে গেছে আগে থেকে, অনেক গুণ, মানে যেখানে 1টা বা 2টো কুকুর ছিল সেখানে এখন 20 থেকে 22টা হয়ে গেছে। আগে আমরা পাড়ায় পাড়ায় ঘুরে হয়তো, মানে বা নিজেদের পাড়াতে হয়তো 12-15টা ম্যাক্সিমাম, 10-12টা 15টা কুকুর এই পাড়াতে খেত, মানে এই লকডাউনের আগে কথা বলছি। লকডাউনের পরে মানে 22শে মার্চ, তাই তো, মোটামুটি 24শে মার্চ থেকে আমরা শুরু করেছিলাম। আমরা সেটাকে মানে আমরা আলোচনা করে একটা পরিকল্পনা নিয়ে আমরা শুরু করেছিলাম যে না, আর তো কুকুর খেতে পাবে না। আর বিশেষ করে যেগুলো মার্কেট প্লেস, ঠিক আছে, মানে যেটা মামরা বাজার, বেনাচিটি, তারপরে সিটি সেন্টার, এখানে হোটেল, রেস্টুরেন্ট, রোড সাইড ফুড যেগুলো শপ আছে, এগুলো প্রচুর পরিমাণে সেখানে, আর সেখানে কুকুরের সংখ্যাটা অনেক গুণ বেশি। নর্মাল যেগুলো মানে আমরা মানে সোসাইটির মধ্যে বা কোনো পাড়ায় দেখবেন হয়তো 2-4-5টা এরকম থাকে, কিন্তু যেখানে রেস্টুরেন্ট হোটেল আছে সেখানে দেখবেন সেই সংখ্যাটা হঠাৎ করে দেখবেন একটা জায়গাতে হয়তো 12-15টা কি 18-20টা কুকুর বসে আছে সেখানে, কারণ কিছু উচ্ছিষ্ট তারা পায়। তো সেইখানে গিয়ে খাবারটা বাড়িয়ে আমাদের লকডাউনের সময়, টানা যে লকডাউনটা চলেছে, সেখানে আমাদের ফিডিংটা সেই সময় হয়েছিল প্রায় মানে 500-550 পার ডে কুকুরকে আমরা প্রতিদিন খাওয়াচ্ছিলাম, এভরি ডে, মানে উইদাউট এনি গ্যাপ, উইদাউট এনি স্টপ, প্রতিদিন আমরা খাইয়ে গেছি ওটা। বিশেষ করে এই মামরা বাজার চত্বর থেকে শুরু করে গোটা সিটি সেন্টার, গান্ধী মোড়, রিকল পার্ক, ওই এরিয়ার মধ্যে কন্টিনিউয়াস খাইয়ে গেছে। যখন কুকুরের সংখ্যাটা এইভাবে খাওয়ানোর ফিডিংয়ে বাড়ছে, সেখানে ট্রিটমেন্টটাও কিন্তু বেড়ে যাচ্ছে, প্রচুর। তো তখন আমরা যখন খেতে আসছি তখন তো দেখতে পাচ্ছি তার ঘাড়ে ঘা বা কারো পায়ে চোট লেগে গেছে। এই যে একটু আগে কথা হচ্ছিল, একটা ব্যাপারে ডিসকাশন হচ্ছিল যে অ্যাক্সিডেন্ট হয়। আমি ওই প্রসঙ্গটা নিয়ে একটুখানি বলি আমি, যে অ্যাক্সিডেন্ট যখন হচ্ছে মানুষ বা শুধু কুকুর তো না, কখনো বিড়ালের সঙ্গে হচ্ছে, কখনো কুকুরের সঙ্গে হচ্ছে, কখনো গরুর সঙ্গে হচ্ছে, মোষের সঙ্গে হচ্ছে। মানে ইদানিংকালে আমি খুব লাস্ট 3-4 বছরের মধ্যে দেখেছি হনুমানের সঙ্গে হয়েছে, ঠিক আছে। তো এই যে ট্রান্সপোর্টের ব্যাপারটা, সেটা হয় না, আর চিন্তা করে না মানুষটাকে বাঁচাও, মানে মানুষের প্রাণটা দামি, ওদের প্রাণটা দামি না, একদমই তাই, ঠিক আছে। এই ধারণাটাই মানুষের, সেই মানবিকতা নেই। মানে আমি সবার মানে সম্মান রেখেই বলছি আমি, মানে মানুষ যদি এইটুকুনি মানবিক হয় যে আরে ওরও তো একটা প্রাণ আছে, ওরও তো চোট পেয়েছে, তো ওরও তো লেগেছে ব্যথা, তাই না, ওর তো রক্তক্ষরণ হতে পারে, তো ইন্টারনাল কোনো চোট লেগেছে, তাই তো। এই জিনিসটা কি মানুষ চিন্তা করে কি যে ওরও একটা ট্রিটমেন্ট দরকার আছে, ওরও সেবা শুশ্রূষা দরকার আছে, মেডিসিন দরকার আছে, মেডিসিন নিলে যে মেডিসিন নেওয়ার জন্য যে পেটে খাবারটুকু দরকার আছে, সেই খাবারটুকু কি ওর পেটে দেওয়া হলো ততখানি? একটা মানুষ 3 বেলা কি থেকে মিনিমাম 4 বেলা খায়, ঠিক আছে, তো ওকে কি সেরকম দেওয়া হয়? অ্যাটলিস্ট আমি 4 বেলা না পারলে 2টো বেলায় খাওয়া দিয়ে তারপর ওকে মেডিসিনটা দিয়ে অ্যাটলিস্ট সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পরে ঠিক আছে তুই নিজের মতো চলে, সেইটুকুর কি মানে চিন্তা করে মানুষ? সেটুকু নিয়ে আমার মনে হয় খুব কম মানুষই আছে। আমার এটা দুঃখজনক, মানে স্ট্যাটিস্টিক্স যা বলে খুব দুঃখজনক, মানে
আমি অনেক মানে অভিজ্ঞতা অনেক যদি সেরকমই আমরা সেইভাবে ভাবতে পারতাম যে আমাদেরও যেরকম লাগে, আমাদেরও যেরকম কষ্ট হয় ওদেরও হয়, তাহলে হয়তো এই চিত্রটা দেখতে আমরা পেতাম না। অনেকখানি বদলে যেত ব্যাপারটা। একদমই চিত্রটাও বদলে যেত। এই কথায়, এই প্রসঙ্গতেই যখন আমরা আছি, তখন আমি কেয়াদির থেকে জানতে চাইবো যে এমনই একটা কাজের সঙ্গে আপনারা যুক্ত আছেন যে কাজ করতে গিয়ে অনেক তিক্ত অভিজ্ঞতা আপনার রয়েছে। তো একটু আমি আমাদের দর্শকদেরও সেটা ভাগ করে নেওয়ার জন্য আপনাকে বলবো যে সেরকম তিক্ত অভিজ্ঞতা বা ভয়ঙ্কর কোনো অভিজ্ঞতা আপনি যদি আমাদের সাথে একটু ভাগ করে নেন। তিক্ত অভিজ্ঞতা প্রতিপদে, এটা শুধু আমি নয়, সমস্ত ফিডার যত মানে গোটা পৃথিবী জুড়ে যত ফিডার রয়েছে রাস্তার, মানে সবারই অভিজ্ঞতা অলমোস্ট সমান। প্রথম প্রতিবাদটা আসে প্রতিবেশীদের কাছ থেকে। প্রথম প্রতিবাদ আসে যে তুমি এখানে খেতে দেবে না, ঠিক আছে, তুমি এখানে খেতে দিও না, এখানে আমাদের অসুবিধা হয়, তুমি ওখানে খেতে দিও না, আমাদের ছেলেপুলের অসুবিধে হয়। কিসের অসুবিধা কিন্তু আমি সেটা বুঝতে পারি না, ঠিক আমার মাথায় ঢোকে না, কারণ আমি তো ওদের ভালোবাসি। ওরা হয়তো বোঝে, কারণ ওরা ভালোবাসে না। সেই জায়গা থেকে আমাদেরকে হয়তো খাওয়ানোর জায়গা চেঞ্জ করতে হচ্ছে, কখনো বাড়িতে এসে মানে দলবদ্ধভাবে। এটা একটা হয় কি, আমরা ফিডাররা এক একটা কলোনিতে হয় একজন বা দুজন, আমাদের সংখ্যাটা খুব কম, তো মেজরিটি আমাদের নেই, কিন্তু মেজরিটি হচ্ছে যারা প্রতিবাদ করে, মেজরিটি তাদের বেশি। তারা দলবদ্ধভাবে সংঘবদ্ধভাবে আমাদের উপরে এইটা চাপিয়ে দেয় যে তোমরা এখানে খেতে দেবে না। সেই জায়গা থেকে আমাদেরকে কাজ করতে হয়, মানে সেই প্রতিবাদটাকে সাথে রেখে সেটা যাতে যতটা কম করা যায় সেটাকে সঙ্গে নিয়েই আমাদের কাজ করতে হয় প্রতিনিয়ত। এটা প্রতিদিনের ঝামেলা। আপনার সাথে কথা বলেও আমার এটা মনে হয়েছে যে আপনি প্রতিবাদী। তো এই কাজ করতে করতে কি প্রতিবাদী হয়ে উঠেছেন? কিছুটা তো হয়ই, মানে ও একটা পরিস্থিতি সামাল দিতে 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 মানুষ তো একটা সময় বুঝতেই পারে যে আমি তো কোনো অন্যায় কাজ করছি না, তাহলে আমি কেন পিছন দিকে আমি কেন হাঁটবো? কেন মানুষ বুঝবে না যে আমাদের দেশে একটা সংবিধান আছে, একটা আইন আছে, পশু সংক্রান্ত আইন, যেগুলোকে আমরা ইউটিলাইজ করতে পারি। আমরা যদি সংঘবদ্ধ থাকি, যেটা যারা আমরা ফিডাররা, আমরা যদি সংঘবদ্ধ থাকি, তাহলে কিন্তু পশু আইন যেগুলো আছে সেগুলো অ্যাওয়ারনেসের মাধ্যমে মানুষকে জানানো যায়। এখন কথা হচ্ছে আমরা সংঘবদ্ধ নয়, কারণ খুব কম সংখ্যায়, আর এত বেশি ওরা অবলা বলে আমাদের উপরে প্রেশারটা একটু বেশি থাকে, কি ওদেরকে বুঝে আমাদের কাজ করতে হয়, তাহলে সেই টাইমটাও আমাদের দিতে হয়। সে তো মানুষ নয় যে এসে বলবে আমার জ্বর হয়েছে, আমাদেরকে দেখে বুঝতে হয় ওদের জ্বর হয়েছে না সর্দি হয়েছে। সেই জায়গা থেকে আমাদের টাইমটা ওদের পেছনে অনেকটা দিতে হয়। এইবার হচ্ছে ওদেরকে কেয়ারিং প্লাস ফুডিং প্লাস মানে শেল্টারিং, এই তিনটে জিনিস কিন্তু আমরা কারোর বাড়িতে একটু রিকোয়েস্ট করে রাখতে পারি না, বা ওদের জন্য হোটেল ভাড়া পাওয়া যায় না, বা ওদের জন্য ঘর ভাড়া পাওয়া যায় না। আমাদেরকে ওদের জন্য টোটালি আলাদা করে ব্যবস্থা করতে হয়। সেই জায়গা থেকে আমাদের অনেকটা সময় এগুলোর পেছনে চলে যায়। তো প্রতিবাদী আর কি, যখন প্রোটেস্ট আসে যে তোমরা এখানে খেতে দেবে না বা ওখানে এই করবে না, কুকুর এই করে, কুকুর ওই করে, আরে বাবা, কুকুর যা যা করে আমরা মানুষরাও তাই করি। মানুষরাও আমরা খাই, মানুষরাও আমরা সকালে নিত্যকর্মে যাই, মানুষরা, হ্যাঁ, ওরা স্নানটা করতে পারে না, আমরা করি, এটাই একটা ডিফারেন্স। বাকি ওরাও যা করে আমরাও তাই করি। একদমই তাই। আরেকটা যে বিষয় আপনি বললেন, যে যেরকম আপনি বললেন যে যখন আপনি খাবার দিতে যাচ্ছেন একটা নির্দিষ্ট এলাকায়, তখন সেই প্রতিবেশীরা আপনাকে বলছে যে এখানে খাবার দেবে না, এই সমস্যা ওই সমস্যা, এটা বলছে। ঠিক সেরকমই যখন কোনো জায়গায় দেখা যায় যে আমি এরকম খবরও দেখেছি যে অনেক কুকুরের যখন বাচ্চা হয়, তারপর যখন কোথাও একটা কুকুরের অ্যাক্সিডেন্ট হয়, এই যে আপনারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন, খবর আপনাদের কেউ দেয় না যে ওই জায়গা থেকে কেউ ফোন করে যে এরকম একটা হয়েছে, এরকম খবর কেউ দেয় না? অনেক সময় পাই খবর, অনেক সময় ঘটনা ঘটে যাওয়ার পরে খবর পাই, অনেক সময় মধ্যখানে, মানে আমরা নিজেরাও তো এরকম অনেক কেস করি যেগুলোতে হয়তো দেখছি যে একটা কুকুর ঘুরে বেড়াচ্ছে, সে মোটেই পাগল নয়, কিন্তু হয়তো প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, ঠিক আছে, ঝগড়াটা প্রতিবেশীর সাথে, কিন্তু মানে কুকুরটাকে, তার বাড়ির পোষা কুকুরটাকে মেরে সেই জায়গাটা থেকে প্রতিশোধটা নেওয়া হবে। তো তখন আমাদের কাছে খবর আসে, বা আমরা হয়তো চোখে দেখতে পাচ্ছি লোক বাঁশ নিয়ে দৌড়চ্ছে, পাগল মেরে দেবো, মানে পাগল একটা তকমা লাগিয়ে দিলেই মেরে দেওয়া যায়। হ্যাঁ, ওটা ইজি, মানে ওটা খুব ইজি একটা অ্যালিগেশন। পাগল কুকুর কামড়ে দিচ্ছে, ওদের জন্য পাগল কামড়ে দিচ্ছে, এই বিষয়টা দেখো। প্রথম জিনিসটা আমি যেটা বোঝাই, আমি তো যেহেতু একাই আমি ফিডিংয়ে বেরোই, তাই আমি প্রথম জিনিসটা বোঝাই যে ওকে পেট ভর্তি করে খাইয়ে দেখো তো যে ও ছুটছে কিনা, ও খিদেতে ছুটছে। ঠিক যেভাবে আমরাও তো কর্মসংস্থানের জন্য ছুটছি, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত, পেটের ভাতের জন্য, কিন্তু দিনের শেষে আমরা পেটের ভাত জোগাড় করি। আর ওদেরকেও ওইভাবে ডাস্টবিন থেকে ডাস্টবিনে ওরা ঘুরে বেড়ায়,
পাশে যদি কেউ ওদের প্রতিবাদ করে ঢিল ছড়ে ওরা তো কামড়াতে যাবে, কেন ওরও তো বাঁচার ইচ্ছেটা, ওকে প্রতিবাদ, ও তখন প্রতিবাদী, আর সেই প্রতিবাদী হলেই কুকুর যেহেতু তাই ও পাগল। একদমই তাই। বেসিক্যালি সব ফিলিংসই ওদের মধ্যে আছে। মানুষের মধ্যে যেমন যেসব ফিলিংসগুলো আছে, মানুষের মানে ভালোবাসা, স্নেহ, মমতা, রাগ, জেদ, অশান্তি বোধ সব কিছু ওদের মধ্যে আছে, তো মানুষ সেটা বোঝে না। মানুষ মানে কুকুর এটা স্ট্রং নয়, মানে মানুষ সবসময় ভাবে, মানে ম্যাক্সিমাম মানুষের এটা একটা মেন্টালিটি যে কুকুর একটা ঘৃণ্য প্রাণী। কুকুরকে ছোটবেলা থেকে আমরা, মানে আমি আমার ছোটবেলাকার বন্ধু বান্ধব অনেক দেখেছি, তাদের ওই যে কুকুর ঢিলটা তুলে দিচ্ছে, মা বা কাকিমা বা জেঠিমা বা ঠাকুমা ঢিল মার, তাই দে, যা করে। কেন তারা এটা কেন শিখিয়ে দেয় না যে না ঠিক আছে ওকে আদর কর বা দুটো বিস্কুট দে? একদমই তাই। তার তো একটা কুকুর মানে কথাটাই বলে ডগ ব্রিংস আউট দ্য গুড ইন হিউম্যান বিং, এই কথাটা আছে। আমি জানি না এটা কতজন জানে এই কথাটা, কিন্তু এই কথাটা ভীষণভাবে সত্যি। আমাদের দেশে প্রযোজ্য, মানে ভীষণ কম মানুষ এই কথাটা জানে মানে। বিদেশে ওরা, মানে যেটা আমি ইউরোপিয়ান কান্ট্রি বলছি, ছোট বাচ্চাদের মানসিক মানে তাদের মেন্টাল গ্রোথ করার জন্যে, বা যারা মেন্টালি কি বলবো, যারা একটুখানি ওই অটিজম টাইপের বাচ্চা যারা আছে, যারা মিশতে পারে না, তাদেরকে পেট দিচ্ছে, তাদেরকে কুকুর দিচ্ছে, বিড়াল দিচ্ছে, খরগোশ দিচ্ছে, তারা যেন মেশা শেখে যে ও তোমার মতো। কারণ ওরা জাজ করে না, মানুষ হিউম্যান বিং জাজ করি, আমরা মানুষরা জাজ করি যে না ওর সঙ্গে মিশবো। ওরা নির্দ্বিধায় মেশে, ওদের ভালোবাসার মধ্যে কোনো খামতি নেই, ওরা নিঃস্বার্থে মেশে, নিঃস্বার্থে ভালোবাসতে পারে ওরা প্রাণীরা। আর তার মধ্যে কুকুর তো ভীষণই লয়াল একটা প্রাণী, ঠিক আছে? হ্যাঁ, যেটা আমরা ছোটবেলায় ইতিহাসে প্রত্যেকেই আশা করি পড়েছি ছোটবেলায়, যে কুকুর সবার আগে পোষ মেনেছিল, তো সেটা আমরা সবাই পড়েছি, তো সেটা আমরা জানি। তাই না, আপনারা তো মানে আপনারা এটাও দেখে থাকবেন, কুকুর শুধু পোষ মানার ব্যাপারটা না, কুকুর মানে মানুষের জন্য প্রাণ পর্যন্ত দিয়েছে বহু জায়গায়। মানে সে আপনি মানে পৌরাণিক কাহিনীতে দেখুন, আপনি যদি সেই পুরাণে দেখবেন, সেই ভৈরব যিনি, তার বাহন কিন্তু কুকুর, ঠিক আছে? আমরা যদি মানে মহাভারত পড়ি, যুধিষ্ঠিরের সঙ্গে কিন্তু একমাত্র কুকুরই কিন্তু সেই হেঁটে গেছিল কিন্তু স্বর্গ অবধি, কিন্তু তার ভাইরা মানে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব বা দ্রৌপদী বা তার মা কেউই যেতে পারেনি। কৃষ্ণ সহায় থাকা সত্ত্বেও কিন্তু তারা যেতে পারেনি, কিন্তু একমাত্র কুকুর একটা গেছিল। তার মানে যুধিষ্ঠির যতখানি পুণ্যবান ছিল, তো সেই কুকুর, একটা কুকুরও ততখানি পুণ্যবান, সেই জন্যই সে কতখানি যেতে পেরেছিল। তো মানে মানুষের, আমি অতখানিতে মানে বলছি না যে অতখানি মানুষ চিন্তা করবে, মানে সিম্পল এইটুকুনি চিন্তা করুক না মানুষ, যে না ঠিক আছে একটা প্রাণী তার খিদে পেতে পারে, তাকে তো সবাইকে আমি 5টা প্রাণীকে দিতে পারলাম না, আমি একটা প্রাণীকে খাওয়াই না, আমি একটা প্রাণীকে প্রতিদিন তার পেট ভরাবো, এটুকুনি করুক না। আর এখন মানুষের ইকোনমিক কন্ডিশন যেটুকুনি, ঠিক আছে, আমি প্যান্ডেমিক সিনারিওতে লাস্ট 3 মাস 4 মাসের কথা বলছি না, যেটুকুনি মানে ইকোনমিক কন্ডিশন, ঠিক আছে। আর আমাদের দেশে যেটুকুনি যে কুকুরের সংখ্যা আছে, স্ট্রে ডগসের সংখ্যা আছে, সেটা খুব বেশি হলে 4 থেকে 4.5 কোটি। আর ভারতবর্ষে মানুষ আছে মানে 135 কোটি মানুষ আছে। আমি বাদ দিয়ে দিলাম তার মধ্যে, মানে 100 কোটি বাদ দিন, যে যারা অসুস্থ, বৃদ্ধ, ছোট বাচ্চা, অপারক, 35 কোটি মানুষ, তারও অর্ধেক ধরুন না, 17 কোটি মানুষ, ঠিক, 17 কোটিরও অর্ধেক ধরুন, ঠিক আছে। তো 8-9 কোটি, 10 কোটি, ঠিক আছে। মানে তারা যদি এই বন্ধ মুঠোর মধ্যে যেটুকুনি খাবার ধরে, সেটুকুনি খাবার যদি ফেলে দেয় না, তাতেও এরা খেয়ে শেষ করতে পারবে না। মানুষ না ফেলে ওরা পাবে কোত্থেকে? ওরা তো আর রান্না করতে পারে না, মানুষ ছাড়া এত খাবার জোগাড় করার মতো তো ভগবান সেরকম কাউকে শক্তি দেয়নি। আর কুকুর কখনো তো ঘাস, পাতা বা এমন কোনো জিনিস নেই যে তারা খেতে পারবে তারা। হ্যাঁ, কিছু ছোটোখাটো প্রাণী আছে যেটা মানে জঙ্গলের মধ্যে আছে, খাদ্যের সম্পর্ক, ওখানে বড় বাঘ, সিংহ ছোটো প্রাণীদের মানে কমজোর প্রাণীদের মেরে খেতে পারে, কিন্তু কুকুর সেটা খেতে পারছে না। এখানে আপনি অনেক জায়গায় দেখতে পাবেন, আমরা মানে জনসাধারণ দেখেছে অনেক জায়গায়, যে খিদের জ্বালায়, খিদের তাড়নায় গিয়ে কখনো ছাগলের বাচ্চা বা ছাগল বা মুরগি মেরে খেয়েছে, তার জন্য পিটিয়ে মেরে ফেলেছে, গায়ে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, বিষ খাইয়ে মেরে দিয়েছে, কুপিয়ে দিয়েছে, কেটে ফেলেছে, চপার চালিয়ে মানে ফেলে দিয়েছে। মানে সে আমি নিজের চোখে দেখেছি, মানে এই মুখের মধ্যে চপার চালানো, মেরেছে, নাকটা কেটে একটা সাইডে ঝুলছে, আমার নিজের চোখে দেখা এগুলো। মানে এরকম, মানে সে তো বুঝতে হবে যে না ঠিক আছে, যে প্রাণীটা
খিদের জ্বালায় করেছে, ক্ষুধা কষ্ট সহ্য না করতে পেরে এটা করেছে সে। তার জন্য তাকে তো এর উপর এরকম নির্মম অত্যাচার করার তো দরকার নেই তার উপরে। আরেকটা যেটা বিষয়, পশু সুরক্ষা আইন, আমি কিয়াদের কাছে আসবো যে পশু সুরক্ষা আইন রয়েছে, আমরা এটা প্রত্যেকেই জানি, কিন্তু অনেক সময় যেটা দেখা যায় যে যেমন আমরা নেগেটিভ ব্যাপারটা আমরা আলোচনা করলাম যে আমাদের মধ্যে সেই মানবিক ব্যাপারটা নেই, ঠিক সেরকমই কিছু কিছু মানুষ আছে, আপনারা যেরকম এরকম সংস্থার সাথে যুক্ত, আপনাদের মধ্যে সেই জিনিসটা আছে, তবেই না আপনারা এই কাজের সাথে যুক্ত হতে পেরেছেন, ঠিক সেরকমই কিছু সংখ্যক মানুষ কিন্তু আছে যারা কিন্তু এই বিষয়টা ভাবনা চিন্তা করে। অনেকেই হয়তো এগিয়ে আসতে পারে না, তারা তাদের সেই এলাকার মধ্যে যতটা পারে প্রতিবাদ করে, যতটা পারে তাদের দেখাশোনা করে, খাবার দেয়, মানুষকে বোঝায়ও। অনেক সময় কি হয়, তাদের যার ফলে তাদের সঙ্গে তাদের প্রতিবেশীদের ঝগড়া হয়, ঝামেলা হয়, এই বিষয়টা হয়। অনেক সময় তারা প্রতিবাদ করতে চায়, তারা যখন একটা সার্মের প্রতি যখন কোনো নৃশংসতা হয় তখন সেটা দেখে তারা যখন থানায় যায়, সেই ক্ষেত্রে কিন্তু এফআইআর পর্যন্তও নেওয়া হয় না। এরকম দৃশ্য কিন্তু, এরকম খবর আমরা সবসময় করে থাকি। তো এই বিষয়টা আমি একটু দর্শকদের কাছে পরিষ্কার করে দিতে বলবো কিয়াদিকে, যে কি কি করা যায়, পুলিশ কি কি করে, বা পশু সুরক্ষা আইন কি কি রয়েছে, এই বিষয়টা একটু জানতে চাইবো। দেখুন, আমি ঠিক মানে আইনের ধারা হিসেবে আপনাকে আমি বলতে পারবো না, কাউকেই বলতে পারবো না। এগুলো আপনারা একটু গুগল সার্চ করবেন যে পশু সুরক্ষা আইন নিয়ে কী কী রয়েছে, সেগুলো নিশ্চয়ই আপনারা পেয়ে যাবেন। বাকি যেটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, যখন কোনো পশুর ওপর অত্যাচার হচ্ছে বা ফিডারের ওপরে, পশুর ওপরে অত্যাচার আর ফিডারের ওপরে অত্যাচার দুটো কিন্তু একসাথেই হয়, সেই ক্ষেত্রে নিকটবর্তী থানায় যান। থানায় এফআইআর যদি না নেয়, তাহলে তার থেকেও ওপরে আরও অনেক রয়েছে, আমাদের প্রশাসনিক ব্যবস্থা রয়েছে, তাদেরকে জানান। তারপরেও যদি কাজ না হয়, তখন আপনারা সংঘবদ্ধভাবে আবার থানায় যান। থানা কিন্তু এফআইআর নিতে বাধ্য, থানা সবসময়ের জন্যেই এফআইআর নিতে বাধ্য। সেই ক্ষেত্রে পশু সুরক্ষা আইন যেগুলো রয়েছে, আপনারা, আমি এইভাবে আইন হিসেবে মানে সেই গড়গড় করে আমি বলতে পারবো না যে কি কি আইন রয়েছে, কিন্তু আইন রয়েছে। এবং ফিডারদের জন্য, বিশেষ করে ফিডারদের জন্যে, আর যারা ক্রুয়েলটি করছে তাদেরকে, তাদের জন্যে মানে তাদের কি কি আইনে, তারা কি কি শাস্তিযোগ্য অপরাধ যেগুলো, সেগুলো কি কি রয়েছে সেগুলো আইন বলবে। কিন্তু আগে আপনারা এফআইআরটা লজ করাবার ব্যবস্থা করুন। তারপরের পার্টটা তো বাকি যারা রয়েছে, সেখানে পশুপ্রেমীরা রয়েছে বা সাধারণ মানুষ রয়েছে, তারা আস্তে আস্তে ব্যাপারটা এগিয়ে নিয়ে যাবে। এ বিষয়ে আমি ছোট্ট করে একটুখানি বলতে চাই। এখানে অফেন্স আন্ডার সেকশন 429 আইপিসি 1860 আর সেকশন 11/1 অ্যান্ড এ অ্যান্ড আই, ওখানে প্রিভেনশন অফ ক্রুয়েলটি এগেনস্ট অ্যানিম্যাল ওখানে আছে। ওটা 1960-তে ওটা আবার ওটাকে রিনিউ করা হয় ব্যাপারটাকে। তো ইট ইজ ভেরি মাচ ইললিগাল, মানে কি টু কিল অ্যানিম্যাল ইন ইন্ডিয়া। তো তাছাড়া যেটা দিদি বললেন এখানে, তো যদি মানে কোনো যে কোনো পশু, সেটা গরুও হতে পারে, সেটা কুকুরও হতে পারে, সেটা হাঁস মুরগি, মানে তার যদি কোনো ক্রুয়েলটি হয়, দেখুন আমাদের এখানে তো হাঁস মুরগি বা ছাগল এগুলো তো খাওয়া হয়, তাই না? তো বাকি যে ব্যাপারটা আমি বলছি, যে কুকুর বা বেড়াল বা কোনো খরগোশ বা গরু মোষ, তাদের কাছে যদি ক্রুয়েলটি হয়, আপনারা লিখিত কমপ্লেন আপনারা কিন্তু থানায় দিতে পারেন। থানা ওটা নিতে বাধ্য। যদি থানা না নেয়, আপনারা সেই কপি নিয়ে ডাইরেক্ট এসডিএম মানে এসডিওর কাছে গিয়ে সেটা কমপ্লেন করতে পারেন, ঠিক আছে? সেই কপি নিয়ে আপনারা মানে ওটা আপনার কাছে রাখতে পারেন, এবং মানে এসডিওকে জানানোর পরে এসডিও যেহেতু এই মানে ক্রুয়েলটি এগেনস্ট অ্যানিম্যাল অ্যাক্টের মানে উনি একজন মানে সাব ডিভিশনের একজন কর্ণধার উনি, তো উনি পুলিশকে বলবেন, তখন পুলিশের এফআইআর নিয়ে তার উপরে কার্য করতে বাধ্য পুলিশ তখন, ঠিক আছে? তো আর এমনি অনেক জায়গায় দেখেছি, কি আগে একটু আগে মানে বলছিলেন, ডিসকাস করছিলাম আমরা একটু আগে, তো মানে অনেক থানা নিজে থেকেই বিয়ে নেয়। আমি যেমন উল্লেখ্য বলতে পারি যে সিটি সেন্টার আইসিতে আমি সিটি সেন্টারে থাকি, আমি সিটি সেন্টার আইসিতে আমি কমপ্লেন জানিয়েছিলাম আমি, কারণ বেঙ্গল অম্বুজাতে এরকম হয়েছিল যে 4টে পাপ্পিকে, কুকুরের বাচ্চাকে বিষ খাই মেরে দিয়েছিল, কিন্তু কে করেছে মানে সেটা এখনও তার তদন্ত চলছে। এই প্যান্ডেমিকের জন্য জিনিসটা একটুখানি ঢিলা পড়েছে যদিও। তো সিটি সেন্টার আইসি বা বিজন আইসি তারা যথেষ্ট রেসপন্স করেন ব্যাপারটা নিয়ে। আপনারা, আমি কিয়াদের কাছে আসবো, যে আপনারা আপনাদের সংস্থা থেকে এরকম কোনো ঘটনা দেখেছেন, নিজের চোখেই বলুন বা কেউ খবর দিয়েছে এরকম ঘটনা, তো সেই ক্ষেত্রে আপনারা পুলিশকে জানিয়েছেন এবং তার শাস্তি হয়েছে, এরকম ঘটনা হয়েছে আপনাদের? নিশ্চয়ই আমার সাথেই হয়েছে।
সেটা আমি যেখানে থাকি সেখানেই হয়েছে। আর সেই সময় আমার নিজস্ব মানে আমি কোনো সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম না, কিন্তু আমি জানিয়েছিলাম, যে সংস্থাকে জানিয়েছিলাম তারা একদম ম্যাজিস্ট্রেট লেভেলেই ব্যাপারটা হ্যান্ডেল করেছে। এবং তার শাস্তি বলতে কি, প্রথমে আমাদের যেহেতু পশু আইনটা স্ট্রং নয়, তো কি হয়, একটা জরিমানা হয়, সেই জরিমানা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাছাড়াও একটা ফেমাস কেস আমাদের দুর্গাপুরে, যেটা দুর্গাপুর বার্ন কেস, মানে একদম ফেমাস কেস, যেটা গত বছর মে মাসের 1 তারিখে হয়েছিল। পাপ্পিটাকে কেরোসিন তেল দিয়ে, রাজেন্দ্র প্রসাদ রোডে হয়েছিল, কেরোসিন তেল ঢেলে প্রথমে সেটাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। যে দেখতে পেয়েছিল তারা জল ঢেলে তারপর সেটাকে রেস্কিউ করে, নিজের বাড়িতে রাখে। পুরো শরীরের 50%-এর বেশি ওর বার্ন হয়ে গিয়েছিল, এখনও কুকুরটা কিন্তু বেঁচে আছে। সেটাকে আমাদের এখানে লোকাল যারা রয়েছে, আমি আবার নাম নিচ্ছি, আশ্রয় ফর অ্যানিমেলস, ওরা গিয়ে মানে রীতিমতো ওখানে গিয়ে ট্রিটমেন্ট করে কুকুরটিকে বাঁচানো হয়েছে। যার বাড়িতে শেল্টারে রয়েছে তারাও এখনও তার বাড়িতে সে শেল্টার রয়েছে বাচ্চাটার। সেখানে কিন্তু আমি দেখলাম, নিজের চোখে আমি শাস্তি হতে দেখিনি, কিন্তু আমরা যত মানে পুরো দুর্গাপুরে যত অ্যানিমেল লাভার্স ছিল, আমরা কিন্তু সবাই এজন্য থানায় গিয়েছিলাম ছেড়ে। কিন্তু এখানে আমাদের কি হয়, যেহেতু এরা ভয়েসলেস, কুকুর ভয়েসলেস, তো আর আমরা ভয়েস নিয়ে বলতে থাকি, আমাদের পলিটিক্যাল জোর থাকে, পলিটিক্যাল সাপোর্ট একটা আমরা পেয়ে যাই। আমরা যারা ক্রুয়েলটি করছি, আমরা প্রথমে কি করি, যারা ক্রুয়েলটি করে তারা প্রথমে কিন্তু একটা পলিটিক্যাল সাপোর্ট আগে নিয়ে রাখে, যে আমি যা খুশি করতে পারি, আমাকে বাঁচাবার লোক আছে। তো আমরা দুর্গাপুরে, মানে এটা একটা অনুরোধ আমার যারা দুর্গাপুরে রয়েছেন মাথায়, আমরা তাদের আশ্রয়ে যাই, যে এগুলোকে প্রশ্রয় দেবেন না। এগুলো আপনারা আগে তদন্ত করুন, আগে দেখুন যে ব্যাপারটা কি হয়েছে। হঠাৎ করে একজন গেল আপনাদের কাছে, আপনারা তাকে শেল্টার দিলেন যে হ্যাঁ তুমি বেঁচে যাও, কিন্তু বাকি যে বিবাদী পক্ষ তাকে আপনারা রীতিমতো প্রেশার দিয়ে তার কথাটাই আপনারা শুনতে চাইলেন না। এটা যেন না হয়। আরেকটা কথা, আমরা অনেকক্ষণ কুকুর করলাম, তো আমরা যেহেতু এই সংস্থাটা শুধু কুকুরের ওপরে নয়, আমাদের কিন্তু গাছ পাখি সব কিছু নিয়ে রয়েছে। তা আমি কিন্তু আরেকটু বলবো যে, যেহেতু আমি দুর্গাপুরেই কাজ করছি, পাখিগুলো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, কোনোদিন ক্যামেরা নিয়ে গেলে দেখতে পাবেন, ভগৎ সিং মোড় থেকে পরপর দেখবেন 2টো পেট্রোল পাম্প রয়েছে। তার মধ্যে যেটা সেকেন্ড পেট্রোল পাম্প, সেখানে কিছু বক পেট্রোল পাম্পেই বসে থাকে, একটু লক্ষ্য করবেন। তারপর মাথায় চিন্তা করবেন যে বকগুলো ওখানে কেন বসে আছে। আমরা যখন ছোট ছিলাম ওই জায়গাটা জলাভূমি ছিল। আচ্ছা, ওই জায়গাটা জলাভূমি ছিল, তাহলে বকগুলোর ওখানে বাসস্থান। ওরা কিন্তু ওই জায়গাটা ছেড়ে যেতে পারছে না, ওই কংক্রিটের উপরেই বসে রয়েছে। কতটা প্যাথেটিক বলুন তো। সেই জলাভূমিগুলোকে তো আমরা কংক্রিট করে দিচ্ছি, কিন্তু ওদের তো কেউ ভাবিনি। আসলে আপনি যেটা বললেন সেটা আমরা অনেকে জানি না, যে ওখানে আগে জলাভূমি ছিল। আপনি এটা ভেবেছেন, সেইভাবে দেখেছেন, তারপরে খুব কষ্ট হয়েছে। একদিন আমি প্রায় আধা ঘন্টা ওখানে বসেছিলাম, খুব কষ্ট হয়েছে বকগুলোকে দেখে, যে ওদের ঘর নেই, আমরা ঘর বানিয়ে ফেলেছি। আচ্ছা, আরেকটা টপিক, সেটা হচ্ছে কুমারমঙ্গলম পার্কে যে জায়গাটা রয়েছে, যেখানে সুইমিং হয়, বোটিং হয়, ওটা কিন্তু আমাদের একটা ইকোসিস্টেমের একটা বিশাল বড় অংশ। যে কোনো জলা জায়গা আমাদের ইকোসিস্টেমটাকে ধরে রেখেছে। আরেকটা আছে যেটা টয়োটা পার্কে, আমাদের সিটি সেন্টারে যেটা জলাভূমিটা রয়েছে, দেখবেন যে কোনো পুজো আর্চায় না, বিশেষ করে একটা যেটা আমাদের ছট পুজো রয়েছে, বোম ফাটিয়ে ওই জলের মধ্যে দুধ, তেল, আরও নানা রকম আবর্জনা ফেলে আমরা কিন্তু ওই জলজ জীবগুলোর প্রাণগুলোকে একদম অতিষ্ঠ করে দিই, পুরো নষ্ট করে দিই আমরা ইকোসিস্টেমটাকে। টয়োটা পার্কের ওখানে যে জলাভূমিটা রয়েছে, ওটা কিন্তু গ্রীষ্মকালে আগে, এইবারে গ্রীষ্মকালে তো বৃষ্টিই হয়েছে প্রায়, এবছর এতটা এফেক্ট আমি দেখতে পাইনি, কিন্তু বিগত 3-4 বছর ধরে আমি ওখানে যাই, দাঁড়িয়ে দেখি, ফিল করি, পুরো শুকনো বকগুলো, ওই বক বা ডাউক পাখি, হ্যাঁ, এগুলো কিন্তু ওই ফাটা মাটির ভেতরেই ঠোঁটটা ঢুকোচ্ছে। খুব কষ্ট হয় তখন। আমার তো কিছু করার নেই, ওরা তো পরিবেশের সঙ্গে ওদের খাপ খাওয়াতে হবে, কিন্তু আমরা তো পরিবেশটা নষ্ট করে দিচ্ছি। তাহলে এগুলো বাঁচাবে কারা? আমাদের দুর্গাপুরটা যাদের দ্বারা পরিচালিত, বাঁচাবে তারাই। আমরা সাধারণ মানুষ কিছু কি করব, কতটা করব, কত আমাদের ক্ষমতা আছে?
একদমই তাই। আমি নীলাঞ্জন বাবুর কাছে আসবো যে আপনাদের এই সংস্থায় কতজন যুক্ত রয়েছে, এই এই মুহূর্তে কতজন রয়েছেন আপনারা সংস্থায়? এই মুহূর্তে সর্বসকলে 9 জন মেম্বার আছেন আমরা। তো আপনাদের এই যে আপনাদের এই কর্মসূচি এবং এখন বললেন যেটা কেয়াদি বললেন যে প্রতিনিয়ত প্রতিদিনই আপনারা খাবার দিতে বেরোন রাস্তায়, তো এই ফান্ডটা এটা কোথা থেকে আসে আপনাদের? সরকারি কোনো সহযোগিতা আপনারা পান? না, কিছুই পাইনি আমরা, সম্পূর্ণ সেলফ ফান্ডেড, আমাদের পকেট থেকেই আমরা বিয়ার করছি। ঠিক আছে, আমরা যে যার সামর্থ্য অনুসারে কেউ চাল কিনি, কেউ ওখান থেকে মানে যেসব মানে মাংসর ব্যাপারটা কিনতে হয় ওদের ফিডিংয়ের জন্য, ঠিক আছে, 2-3 জন মিলে সেই মাংসের পয়সাটা সেখান থেকে কেউ হয়তো যে গাড়ি করে নিয়ে যাওয়া হয়, আমরা টোটো বা অটো ভাড়া করি, কারণ মানে খাওয়ার ভলিউমটা তো অনেকখানি, তো সেগুলো তো নিয়ে যেতে হয়, ওই অটো বা টোটো করে নিয়ে যেতে হয়। তো সেগুলো ওই সেই বড় বড় গামলা বা নৌকা যেগুলো ভাড়া করতে হয় ডেকোরেটর থেকে, সেগুলো কেউ ফান্ড করলো। আমরা এরকমভাবেই ফিডিংটা করাই আমরা সম্পূর্ণ নিজে, কোনো মানে আমরা জেনারেলি আমরা এই 8-9 জনই আছি আমরা, যারা নিজেদের পকেট থেকে করি। কখনো সখনো এরকম হঠাৎ করে হয়, মানুষকে মানে কারো হয়তো দেখে ভালো লেগেছে ব্যাপারটা, কেউ হয়তো মানে পাশাপাশি রাস্তা দিয়ে পাস করছে, তখন আমরা দেখছি আমরা ফিট করাচ্ছি বা ট্রিটমেন্ট করাচ্ছি, তো তখন তারা কখনো কখনো অ্যাপ্রোচ করে, তারা হয়তো কখনো সখনো হয়তো বললো যে না ঠিক আছে, আমি কি এই মেডিসিনটার পয়সাটা আমি দিতে পারি, বা আমি মেডিসিনের টাকাটা মেডিসিনটা আপনাকে কিনে দিতে পারি, তাহলে আমারও একটু ভালো লাগবে। তো তখন সেটা খুব রেয়ার অকেশনে হয়, মানে না বললেই চলে সেটা, ঠিক আছে, তো ব্যাস এরকমভাবেই চলছে। আমি কেয়াদের কাছে আসবো যে প্রশাসনিক যে সহযোগিতা উনি বললেন যে আপনারা কোনো পাননি সরকারি সহযোগিতা, তো সেই ক্ষেত্রে কি আপনারা আবেদন করেছিলেন, পাননি, এরকম হয়েছে? হ্যাঁ, আমরা বহুবার আবেদন করেছি, সেই কপি আমার কাছে আছে। সেটা একদম মানে এসডিএম, ডিএম, সমস্ত জায়গায় যত প্রশাসনিক জায়গা রয়েছে, কাউন্সিলর, সবাইকে আমার অ্যাপ্লিকেশন করা হয়েছে বারবার, একবার নয় বারবার। কোনো দিক থেকে আমি কোনো আজ অবধি একটা ফোন কলস পর্যন্ত পাইনি যে আমরা কিভাবে হেল্প করতে পারি। আরেকটা জিনিস আমি বলবো, যেটা মানে ওই যে প্রতিবাদী, সেই জায়গা থেকে বলছি, গাছে পেরেক, আমি প্রসঙ্গটা বলে নিতে চাই। আমরা যে বলতে পারি তো গাছের পেরেকের আপনি ব্যাপারটা। বলছিলেন যে গাছ শুধুমাত্র সারমেয় আর বেড়াল নয়, গাছ নিয়েও ওনাদের সংস্থা কাজ করে থাকে। গাছ লাগানো সে তো সবাই করি, আমরা সবাই করি, একটা দুটো গাছ আমরা জীবনে লাগিয়েছি, আমরা 1000টা লাগাচ্ছি সেটা আলাদা কথা। গাছে পেরেক পোতা কি করে? শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলুন, দুর্গাপুরে কত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা নিজেদের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্যে গাছগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করছে। সেটা মানে শিক্ষার কোন দিক তুলে ধরছে সেটা যদি বুঝতে পারতাম। আপনি একটা বড় মতো ব্যানার নিয়ে এলেন, সামনে একটা মোটা গাছ দেখতে পেলেন, দামাদাম দুটো পেরেক দিয়ে ঠুকে দিলেন, ব্যাস তারপর আপনার কাছে ফোন চলে গেল, আপনি অনেক টিউশন পেয়ে গেলেন, আপনার রমরমা ব্যবসা চলছে। ভেবে দেখেছেন কখনো যে গাছটার কতটা কষ্ট হচ্ছে? কখনো নিজের গায়ে একটা সূচ ফুটিয়ে দেখবেন তো। সেই গাছগুলো থেকে পেরেক তুলবো, আমরা তুলেছি, এর আগে অনেক তুলেছি, আরও তুলবো, এবং সেই ব্যানারগুলোকে আমরা জ্বালিয়েও দেবো। এটা কিন্তু আমি আজ বললাম সবার সামনে, আমি কিন্তু সেগুলো জ্বালাবো। আর যেগুলোকে জ্বালাতে পারবো না, যেগুলো টিনের প্লেট হবে, সেগুলোকে ফোন করে সেই সংস্থাগুলোকে ফোন করে আমরা থানায় জমা দেব। কারণ এগুলো নিয়েও আইন আছে। আপনারা যদি আইন না জেনে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন যে আমরা মানুষকে শিক্ষা দেব কিন্তু কোনো কিছুই জানবো না, আমরা যা খুশি করতে পারি, সেটা আর চলবে না, আর নয়। এবার স্টপ করুন, আপনারা গাছগুলোকে কষ্ট দেওয়া স্টপ করুন। একদমই তাই, যেটা উনি বললেন, আমরা এভাবে কেউ কিন্তু ভাবিই না যে আমাদের যেমন একটু সূচ ফুটে গেলে লাগে, একটু রক্ত বেরিয়ে যায়, এভাবে কিন্তু আমরা ভাবি না যে গাছে আমরা পেরেকটা পুঁতছি, তাদেরও লাগছে। আমরা তো ছোটবেলা থেকেই পড়ে আসছি যে গাছের প্রাণ আছে, তো সেটা আমরা ভাবি না। এবং শুধুমাত্র ভাবি না নয়, যেটা নীলাঞ্জন বাবুও বলছিলেন যে আমরা যখন ছোটবেলায় বাড়িরই কেউ, ফ্যামিলিরই কেউ বলে দেয় যে ওই কুকুরটা আছে, ওকে ঢিল ছোড়, এটা আমাদের বলা হয়, আমাদের শেখানো হয়, ছোট থেকেই তো আমরা শিখি। তো সেই শেখানোটা সেটা আমার মাথার মধ্যে ঢুকে যাচ্ছে, ও ওটা তো কুকুর, ওকে ঢিল ছোড়াই যায়, গাছে পেরেক পোতাই যায়, এই ব্যাপারটা আমাদের ছোটবেলা থেকে চলে আসে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গার্জিয়ান এবং আমাদের ফ্যামিলির একটা বেশ ভূমিকা থেকে থাকে। তো আমরা যদি ছোট থেকে সেই বাচ্চাগুলোকে এইভাবে শেখাতে থাকি, এইভাবে বলতে থাকি, তাহলে সেই বিষয়টা কিন্তু একদম অনেকটাই, এই চিত্রটা কিন্তু অনেকটাই বদল। সুশিক্ষাটা বাড়ি থেকেই শুরু হওয়া উচিত এবং ছোটবেলা থেকেই শুরু হওয়া উচিত। একদম বাড়িতে যেমন তাকে শেখানো হয় যে
বাচ্চাদেরকে সুশিক্ষা দিতে কি বলি আমরা, যে মিথ্যা তো বলো না, মারপিট করো না কারোর সঙ্গে, কারো ক্ষতি করো না, তাই না? বাড়িতে একটু শিখিয়ে দেখুন না, একটা বাচ্চা যখন একটা লাঠি নিয়ে একটা গাছের উপরে পেটাচ্ছে, ধরুন সেটা Exactly. একটা জঙ্গল গাছ, কিন্তু তবুও তাকে শিক্ষা দিয়ে দেখুন না যে ওই লাঠিটা দিয়ে তোকে মারলে কেমন লাগে দেখতো, দেখবেন ও আর জীবনেও ওই কাজটা করবে না। একদমই তাই, এইভাবে আমাদের ভাবতে হবে তাহলে, এবং ছোটদেরকে যদি শেখানো হয় তার থেকে আরেকজন অন্য বাচ্চা শিখবে, সে তার বন্ধু বান্ধবীদের বলবে, সেক্ষেত্রে কিন্তু এটা আস্তে আস্তে আমার মনে হয় যে এটা কিন্তু আমরা করতে পারি। আর যেটা বিষয়টা আমরা জানতে চাইবো কেয়াদির থেকে, যে এমন অনেক কিছুই থাকে যেগুলো আপনার কথা শুনে আমরা বুঝতে পারি যে অনেক কিছু আপনি করতে চান, করে উঠতে পারেন না, অনেক বাধা বিপত্তি তো থাকেই আমাদের নিজেদের জীবনে, থাকে যে কোনো কাজ করতে গিয়েও সেটা তো থেকেই থাকে। তো ফিউচারে কি কি করার আপনাদের সংস্থা থেকে কি কি করার আরো ইচ্ছে রয়েছে, যেটা প্ল্যানিং রয়েছে কিন্তু এখনো করে উঠতে পারেননি, ভবিষ্যতে করবেন? ভবিষ্যতে যেটা আমাদের আছে সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট আমাদের অ্যানিমেল ট্রিটমেন্ট সেন্টার আমাদের দুর্গাপুরে খুব দরকার, খুব দরকার। এগুলো আমরা নিজস্ব সেলফ সাপোর্টে আমরা সেটা করতে চাই। যদি আমাদেরকে ডিএসপি থেকে একটা ব্যবস্থা করে দেয় যে হ্যাঁ ঠিক আছে এই জায়গাটায় মানুষ থাকে না, তোমরা এই জায়গাটাতে একটা হসপিটাল করতেই পারো, ছোট একটা জায়গা একটা যেখানে কমিউনিকেশনটাও আছে। আমাদের দুর্গাপুর কিন্তু প্রচণ্ড ফাঁকা ফাঁকা এরিয়া, এখানে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো সেরকম একটা সাপোর্ট চাই, কারণ আমরা দেখুন জবরদখল করে ঘর তো অনেকেই বানিয়ে নিতে পারে, কিন্তু আমরা একটা সংস্থা সেটা কি করে জবরদখল করে একটা হসপিটাল বানাই বলুন তো, সেটা তো পারছি না। কিন্তু লোভ হচ্ছে যে হ্যাঁ এই জায়গাটা একটা জায়গাটা খালি রয়েছে, যদি করতে দিত খুব ভালো হতো, আমরা তো পয়সা চাইছি না, নিজেরাই তো করবো। ব্যাপারটা হচ্ছে কি, ওদের পরিষেবা দেওয়ার জন্য সাফিসিয়েন্ট মানে পরিকাঠামো নেই, কোথাও নেই, খুবই অভাব, খুবই ভীষণ অভাব হয়ে আছে এখন মতো। দুর্গাপুরে তবু তো আমরা করছি, আমরা চেষ্টা করছি, আমাদের ইচ্ছা আছে। আপনাদের সংস্থার আর কি কি ফিউচার প্ল্যানিং আমরা আসছি, সেই আলোচনায় আসছি আমি। আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর এজেন্ট থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যালো, বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনার কথা। দুর্গাপুর এজেন্ট থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আপনার পশু পাখির উপরে যে চলছে কথা, হ্যাঁ ওই পশু পাখির উপরে যে কথাবার্তা চলছে, তো বলছি যে অনেকে তো বাড়িতে খাঁচার মধ্যে পাখি রাখে, তো এটা আপনাদের কি কোনো আইন আছে যেগুলো বন্ধ করার? মানুষের হয়তো খাবার টাবার দেয় তাদের, কিন্তু অনেক রকম পাখি তো খাঁচার মধ্যে ভরে রাখে তারা। হ্যাঁ একদমই তাই, আপনি একটা খুব ভালো কথা বলেছেন। এই বিষয়টা অবশ্যই আমাদের সঙ্গে যারা রয়েছেন জানাবে। আপনি আমাদের প্রোগ্রাম দেখতে থাকুন, অবশ্যই ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। উনি যে বিষয়টা বললেন ঠিকই, কিন্তু একদম পাখি কিন্তু কোনোদিনই খাঁচায় পুরে রাখাটা আমাদের একদমই উচিত নয়। এর আইনের ব্যাপারটা যেটা উনি জানতে চাইবেন, আমি জানতে চাইবো একটু আপনার। হ্যাঁ, ওটা সম্বন্ধেও আইন আছে, ঠিক আছে, কিন্তু ব্যাপার হলো কি যে আইনগুলো এতখানি স্ট্রং না যে সেটা কার্যকর হয়, ঠিক আছে। মানে একটা পাখির জন্য, একটা পাখি মরে গেল বা একটা খাঁচার মধ্যে, আমি এই করোনার মধ্যেই শুনেছি, পড়েছি, অনেক জায়গায় দেখেছি, মানে ফেসবুকেও দেখেছি, আমাদের কাছে খবরও এসছে যে তারা করোনাতে গিয়ে কোথাও গিয়ে তারা গেছিলো, দুদিনের জন্য বেড়াতে গেছিলো, পাখিকে কিছু খাবার দিয়ে অল্প একটু জল দিয়ে, সেই খাঁচাটার মধ্যে প্রায় 22টা না 25টা পাখি ছিল, আপনারাও পেয়েছেন মনে হয় খবরটা। তো তারা গিয়ে সেখানে আটকা পড়ে গেছে, তারা ফিরে এসছেন প্রায় 15-17 দিন পরে, কোনো গাড়ি ভাড়া টাড়া করে ফিরে এসছেন, ততক্ষণে সবকটা পাখি ওখানে মারা গেছে, ঠিক আছে। তো তার জন্য কিন্তু কোনো যে কেউ লিগালি স্টেপ নেবে বা আমরা তার জন্য গিয়ে যে থানায় জানাবে যে না যে এটা ব্যাপার হলো এবং পুলিশ তার জন্য অ্যাকশন নেবে, সেরকম অতখানি স্ট্রং আইন নেই, আর থাকলেও সেটা কার্যকর হয় না। আর ব্যাপারটা কি, সবচেয়ে বড় হচ্ছে মানুষের জাগরণ। মানুষ সেই জাগ্রতই না যে না ঠিক আছে এটা নিয়ে আমরা যাই, তার পাশের বাড়ি বলুক বা সংঘবদ্ধভাবে যে 2-4 জন মানুষ কমসে কম বলুক যে না ঠিক আছে আমার পাশের বাড়িতে এরকম হয়েছে, ঠিক আছে, যে তারা এরকম করে বেঁধে দেখে দিয়ে চলে গেছে। অনেক সময় এই লকডাউনের মধ্যে আপনারা নিউজ পেপারে পেয়েছেন, টিভি নিউজে এসছে, ফেসবুকে নানা রকম ব্যাপার, বাড়িতে বিড়াল বা কুকুর তারা বন্ধ করে দিয়ে চলে গেছে কোথাও, তারা ফিরতে পারেনি, দিনের পর দিন কুকুরটা ওখানে রয়ে গেছে, কান্নাকাটি করেছে, ক্ষুধা কষ্টে তেষ্টা কষ্টে তারা কষ্ট পেয়েছে, কিন্তু তারা আসতে পারেনি বা তাদের যারা পড়শি তারা এরকম কি সেই করেননি যে হ্যাঁ ঠিক আছে পুলিশের সাহায্য নিয়ে যে না ঠিক আছে তালাটা ভেঙে কুকুরটা বা বিড়ালটা বা পাখিগুলোকে রিলিজ করে তাদেরকে খাবার দেওয়া, জল দেওয়ার মিনিমাম বেসিক রিকোয়ারমেন্ট যেটুকুনি
ঠিক আছে, তার বেঁচে থাকার জন্য বা প্রতিদিন তার দরকার আছে, সেইটুকুনি বেসিক রিকোয়ারমেন্টটুকু প্রোভাইড করে, হ্যাঁ ঠিক আছে পুলিশের আমরা সামনে। মনে হয় ওনার জিজ্ঞাসার উত্তরটা ঠিক দিতে পারলাম না। একদমই তাই, হ্যাঁ, যে যে বিষয়টা আপনি বলছিলেন যে অতটা বেশি আইনটা স্ট্রং নয়, Strong সেই না। জায়গায় আমরা যদি সচেতন হই, আমরা সচেতন সচেতন। এবং আমাদের একদমই জেনারেশন তাই। মানে নেক্সট জেনারেশনকে আমাদের সচেতন করতে হবে যে পাখিরা ওড়ারই জন্যে, এক্স্যাক্টলি পাখিরা ওড়ার জন্য, খাঁচার জন্য না। এখন যে পাখিগুলো খাঁচায় আছে ওদের যদি আপনি ছেড়ে দেন, ওরা কিন্তু এমনিতেই কুকুর বেড়ালের শিকার হবে, কারণ ওরা কখনো উঠতে শেখেনি। তাহলে আমাদের বনবিভাগের এই দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ বনবিভাগের, যে দায়িত্ব নিয়ে যেখানে যেখানে পাখি বিক্রি হচ্ছে সেগুলোকে আগে বন্ধ করা হোক, দেখতে পেলে দেনেন দেয়ার সেখানে বন্ধ করা অ্যাকশন হোক। নেওয়া হোক। একদম একদমই অ্যারেস্ট তাই। করুক সেটা সে বসে। সেই রুটটাকে যদি আমরা করতে পারি, তার সাথে সাথে আমাদের নিজেদের বাড়িতে সচেতনতা যে পাখি বাড়িতে পোষার নয়। একদমই তাই। আর আমরা বাজারে গিয়ে দেখতেই পাই যে পাখি বিক্রি হচ্ছে, হচ্ছে। সেগুলো যদি বন্ধ হয়ে সেগুলো যায় বন্ধ তাহলে হয়ে পাখি এবং এমনিতেই খাঁচায় আর বন্দি আমি হবে না। অবাক হয়ে যাই, আমি বাজারে মানে বহু জায়গায়, আমি শুধু মানে দুর্গাপুরের কথা বলছি না, আমি কলকাতার দু একটা সংস্থার সঙ্গে যুক্ত আছি, আমি ওখানে গিয়েও দেখেছি, আমি কলকাতার আমার রিলেটিভরা আছে সেই জন্য আমি ওখানে গিয়ে দেখেছি, তো ওপেন বিক্রি হয়, ওপেন কোনো রাস্তার সাইডে, বড় কোনো রাস্তার সাইডে দাঁড়িয়ে বিক্রি হচ্ছে, সেখানে মানে পুলিশের প্রশাসনের বহু কর্তা ব্যক্তিরা তারা ওখান থেকে পার হয়ে যান, তারা একবার জিজ্ঞাসা পর্যন্ত করে না। এবং মানে রেয়ার বার্ডস যেগুলোকে আমরা বলি, যেগুলোকে ধরা কখনো উচিতই না, মানে প্যাঁচা বা চিল ইগাল টাইপের এরকম ধরনের প্রাণী পাখিগুলো, তাদেরকে পর্যন্ত ওরা মানে সেই তার মধ্যে ধরে রেখে সেগুলো বিক্রি করে ফেলছে তো এগুলো পয়সার জন্য। বনবিভাগকে করা বিভিন্ন বনবিভাগকে আরও বড় পদক্ষেপ নিতে হবে এটার জন্য। এবং মানে যারা মানে আইন এবং অ্যাডমিনিস্ট্রেশনে যারা কর্তা ব্যক্তিরা আছে, ব্যাপারটা নিয়ে তারা আরেকটু বেশি চিন্তা করে এবং আরেকটু বেশি স্ট্রং স্টেপ নেওয়া দরকার আছে এটা। যারা এইগুলো করছে, মানে পাখি ধরছে বা পাখিগুলো বিক্রি করছে, তাদেরকে মানে শাস্তি দেওয়া বা তাদেরকে বোঝানো বা তাদেরকে কাউন্সেলিং করা ভীষণ প্রয়োজন আছে। একদমই তাই। এই যখন কাউন্সিলিং এর কথাই আসলো, আমি এদিক থেকে একটু জানতে চাইবো, আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি, একদম ছোট্ট করে জানতে চাইবো আপনার থেকে যে যেরকম আপনি বললেন যে আমাদের সকলেরই সচেতনতার খুব অভাব, আমরা নিজেরা যদি সচেতন হই, নিজেরা যদি বুঝতে পারি, তাহলে কিন্তু এই বিষয়টা অনেকটাই আটকানো যায়। তো সেক্ষেত্রে আপনারা কি এই ধরনের কাজ করে থাকেন? 100 বার আমরা এই ধরনের কাজ করে থাকি। প্রথমে শুরু করি বাড়ি থেকে, তারপর প্রতিবেশী, তারপর বাড়িতেও এইভাবেই আমরা বাচ্চাদেরকে বড় করছি যে তারা যেন আরও তার ফ্রেন্ড সার্কেলকে সেগুলো বোঝায়। এরপরও যে আমরা বছরে যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করি, সেখানে লিফলেট বিলি, বা আমরা বছরের লকডাউন পিরিয়ডেও করেছি, তার আগেও করেছি এবং সারা বছর আমরা এটা করব, যেটা হচ্ছে পোস্টারিং। যে ড্রাইভিংটা একটু দেখে শুনে করুন, কারণ যেহেতু রাস্তাঘাট আমাদের কুকুর বেড়াল সবাই ঘুরছে, গরু বাছুর সবাই ঘুরছে, সেই ব্যাপারটা নিয়ে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি। এরপর বাকিটা তো মানুষের নিজের সচেতনতার উপর। অ্যাওয়ারনেস প্রোগ্রামের খুব দরকার আছে। আর একটা বিষয় যেটা আমি নীলাঞ্জন বাবুর থেকে জানতে চাইবো, যে কেউ যদি ব্যক্তিগত উদ্যোগে বা ব্যক্তিগতভাবে যদি আপনাদের সংস্থার সাথে যুক্ত হতে চায়, তাহলে সে কিভাবে আপনাদের সংস্থার সাথে যুক্ত হবে? তারা আসুক এসে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুক এখানে, ঠিক আছে? আমরা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে তারা ফোন করে তারা আসুক, এসে তারা আমাদের সঙ্গে জয়েন করুক, আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুক। যত বেশি আমরা- মানুষ আসবে যত সবাইকে বেশি স্বাগত। আসবে একদম সবাইকে স্বাগত। আমরা তাতে খুশি হব। আমাদের টিমটা আরও বড় হবে, স্ট্রং হবে, এবং তাদের মাধ্যমেও আরও বেশ কিছু মানুষ জানতে হবে, তারা অ্যাওয়্যার হবে। যত বেশি মানুষ অ্যাওয়্যার হবে, তত বেশি এই পশু পাখিগুলোর, এই প্রাণীগুলোর মানে কষ্ট কম পাবে। শুধু ক্ষুধা কষ্ট তাই না, তাদের উপরে যে ডিফারেন্ট টাইপ অফ মানে ক্রুয়েলটি হয়, অত্যাচার হয়, সেগুলোও কমবে, আমরা সেই আশা করি। সেক্ষেত্রে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপনাদের কোনো সাইট, হ্যাঁ, ওয়েবসাইট আমাদের ফ্রেন্ডলি পজ রয়েছে বা ওয়েবসাইট। আমরা দেখুন এই মুহূর্তে আমরা তো সেইভাবে খুব বেশি আমরা নেটওয়ার্কে সঙ্গে যুক্ত নয়, তবুও বলছি ফ্রেন্ডলি পজ আমাদের পেজ রয়েছে, আপনারা আসুন, দেখুন আমাদের কাজ, যোগাযোগ করুন, বা দুর্গাপুরের গুগল সার্চ করুন, দুর্গাপুরে যে এনজিওগুলো রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, নিজেরা যুক্ত হন, নিজেরাও সচেতন করুন। অনেক ধন্যবাদ আপনাদের। এতক্ষণ আমরা ছিলাম, অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানলাম। আশা করি দর্শক বন্ধুদেরও অনেক ভালো লেগেছে আজকের বিষয়। একটু হলেও কোথাও আমরা নিজেরাও যেন সচেতন হলাম। সব থেকে আমাদের নিজেদেরকে ঠিক করতে হবে, নিজেদেরকে সচেতন হতে হবে। আমি যদি নিজে সচেতন হই, আমার পাশের মানুষটাকে আমি সচেতন করতে পারি, বোঝাতে পারি, বলতে পারি, এই ফিলিংসটা নিজেদের মধ্যে আনতে পারি যে আমাদের কষ্ট হলে ওদেরও কিন্তু কষ্ট হয়, তাহলে আমার মনে হয় সত্যি এই ব্যাপারটা আর থাকবে না। এই যে খবরাখবর বারবার খবরের শিরোনামে উঠে আসছে, এখানে কুকুরকে মেরে দেওয়া হচ্ছে, বিষ খাইয়ে দেওয়া হচ্ছে, তাহলে হয়তো এগুলো অনেকটাই কমে যাবে। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।